কিছু মানুষ মনে হয় যেন খুব সহজেই সাফল্য পেয়ে যাচ্ছে, মানে কম খেটেই অনেক দূরে গিয়ে যায়। আর অন্যদিকে দেখুন, আমরা অনেকেই হয়তো সারা দিন প্রচণ্ড খাটছি, কিন্তু লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতেই পারছি না। এটা খুব সত্যি। ব্যবসার ক্ষেত্রেও তো তাই দেখি, তাই না? কিছু কোম্পানি হু হু করে এগিয়ে যায়, আর অন্যরা যেন একই জায়গায় আটকে থাকে। এর পেছনে কারণটা কি? এটা আসলে একটা আশ্চর্য রকম সরল কিন্তু খুব শক্তিশালী একটা ধারণা, একটা নীতি বলা যেতে পারে। এটাকে বলে 80-20 প্রিন্সিপাল। সহজ কথায় বললে, আমাদের জীবনের বেশিরভাগ ফলাফল, মানে ধরুন প্রায় 80%, সেটা আসে মাত্র 20% কারণ বা প্রচেষ্টা থেকে। আর এই ধারণাটা কি খুব দারুণভাবে আলোচনা করেছেন রিচার্ড কক তার বিখ্যাত বই দি 80-20 প্রিন্সিপালে। আমরা শুধু নীতিটা কি সেটা জেনেই থেমে থাকব না, বরং চেষ্টা করব বোঝার যে কিভাবে এই 80-20 নীতিটাকে আমরা কাজে লাগাতে পারি। মানে আমাদের দৈনন্দিন জীবনে, কাজে, ব্যবসায়। হ্যাঁ, ব্যক্তিগত জীবনেও কিভাবে এই নীতি কাজে লাগিয়ে হয়তো কম পরিশ্রমেও আমরা অনেক ভালো ফল পেতে পারি। মূল লক্ষ্যটা হলো শুধু কঠিন পরিশ্রম নয়, বরং স্মার্টলি কাজ করা, জীবনটাকে একটু সহজ, একটু বেশি ফলপ্রসূ করে তোলা। দারুণ। চলুন তাহলে শুরু করা যাক। এই 80-20 প্রিন্সিপাল ব্যাপারটা আসলে কি সেটা দিয়ে শুরু করি। আপনি বলছিলেন যে জগৎটা সুষম বা ব্যালেন্সড নয়। ঠিক, একেবারেই নয়। এই যে দেখুন না, আমরা প্রায় শুনি যে পৃথিবীর প্রায় 80% সম্পদ সেটা নাকি মাত্র 20% মানুষের হাতে। হ্যাঁ, এটা তো খুব শোনা যায়। কোক বলছেন এই যে অসম বন্টন, এই প্যাটার্নটা এটা প্রায় সব জায়গায় দেখা যায়। এটা শুধু টাকা পয়সার ব্যাপার নয়। যেমন ব্যবসায় কিভাবে এটা দেখা যায়? ব্যবসার দিকে তাকালে দেখবেন বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রেই তাদের মোট লাভের প্রায় 80%ই আসে মাত্র 20% গ্রাহক থেকে। মাত্র 20% গ্রাহক? তার মানে বাকি 80% গ্রাহক? হ্যাঁ, তারা হয়তো লাভ দেয়, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। একইভাবে কোম্পানির মোট বিক্রির প্রায় 80%ই হয়তো আসে তাদের মাত্র 20% পণ্য বা পরিষেবা থেকে। তার মানে গাদা গাদা পণ্য বা গ্রাহক নিয়ে মাথা ঘামানোর চেয়ে কয়েকটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করা বেশি জরুরি। ঠিক ধরেছেন। কিন্তু আমরা সাধারণত কি ভাবি? আমরা ভাবি সব গ্রাহক সমান, সব কাজ সমান গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক ধারণা। কিন্তু 80-20 প্রিন্সিপাল এই প্রচলিত ধারণাটাকে একেবারে চ্যালেঞ্জ করে। এটা বলে যে না, বাস্তবটা আসলে এমন নয়। কিছু জিনিস, কিছু মানুষ, কিছু কাজ অন্যদের চেয়ে অনেক অনেক বেশি প্রভাবশালী। এখানে কি তাহলে মূল ব্যাপারটা লুকিয়ে আছে, সাফল্যের রহস্যটা? বলতে পারেন এটাই 20-20 প্রিন্সিপালের আসল শক্তি। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে সাফল্য মানে ঘন্টার পর ঘন্টা শুধু খেটে যাওয়া নয়। সাফল্য আসে সেই গুরুত্বপূর্ণ 20% কাজ বা কারণগুলো চিহ্নিত করে সেগুলোর উপর পুরো মনোযোগ দিলে। কখন কি এটাকে কোনো নাম দিয়েছেন? হ্যাঁ, তিনি এটাকে কখনো কখনো আনরিজনেবল এফেক্টিভনেস বা অকারণ কার্যকারিতা বলছেন। মানে অল্প কিছু কারণ থেকে বিপুল ফলাফল পাওয়া যায়, যা আপাত দৃষ্টিতে কারণের তুলনায় অনেক বেশি। তার মানে যারা সফল, তারা কি জেনে বা না জেনেই এই নীতিটা ব্যবহার করেন? তারা কি বুঝতে পারেন কোন কাজগুলো মানে ওই 20%-এর মধ্যে পড়ে? আমার তো মনে হয় অনেকটা তাই। তারা হয়তো অবচেতনভাবেই বোঝেন কোনটা আসল কাজ, কোনটা করলে সত্যিই লাভ হবে। তারা অপ্রয়োজনীয় 80% কাজের ভিড়ে নিজেদের হারিয়ে ফেলেন না। তারা তাহলে সেই ভাইটাল ফিউ বা অত্যাবশ্যকীয় কয়েকটা জিনিসের উপর জোর দেন। একদম। এই কারণেই হয়তো কিছু মানুষ বা কোম্পানি অন্যদের চেয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। তারা আসলে শক্তির অপচয় করেন না। কিন্তু প্রশ্নটা হলো, আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো যে কোনটা সেই গুরুত্বপূর্ণ 20%? আর এই 80-20 চিন্তাভাবনা বা মানসিকতা, এটা তৈরি করব কিভাবে? কারণ সত্যি বলতে কি, অনেক খেটেও ফল না পেলে খুব হতাশা লাগে। খুব জরুরি প্রশ্ন এটা। এখানেই আসে ওই 80-20 মানসিকতা বা মাইন্ডসেট তৈরি করার ব্যাপারটা। দেখুন, প্রথম কাজ হলো এই অসমতা বা আনব্যালেন্সড ফলাফলকে মেনে নেওয়া। মেনে নেওয়া মানে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে জীবনের সবকিছুকে সমান গুরুত্ব দিতে হবে বা সবকিছুতে একটা ব্যালেন্স আনতেই হবে। এটা আসলে বাস্তবসম্মত নয়। কিছু জিনিস স্বাভাবিকভাবেই বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা মেনে নিতে হবে যে আমার করা 10টা কাজের মধ্যে হয়তো 2টো কাজই আমার বেশিরভাগ রেজাল্ট দিচ্ছে, বা আমার 10 জন বন্ধুর মধ্যে হয়তো 2 জনই আমার 80% মানসিক শান্তির কারণ। ঠিক তাই। এই বাস্তব সত্যটা একবার গ্রহণ করতে পারলে তারপর আসে স্ট্র্যাটেজিক বা কৌশলগত দৃষ্টিভঙ্গি।
মানে কোনো কাজ শুরু করার আগে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করা। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, এই কাজটা কি আমার সেই প্রভাবশালী 20% মধ্যে পড়ে? এটা কি আমার মূল লক্ষ্যে পৌঁছতে সত্যি বড় কোনো সাহায্য করবে, নাকি এটা করলে শুধু আমার সময় আর শক্তি নষ্ট হবে? ও আচ্ছা, এই প্রশ্নটা যদি আমরা নিয়মিত নিজেদের করি তাহলে তো অনেক অপ্রয়োজনীয় জিনিস এমনিতেই বাদ পড়ে যাওয়ার কথা। অবশ্যই। যেমন ধরুন ব্যবসায়িক ক্ষেত্রে হয়তো দেখা গেল এমন কিছু গ্রাহকের পেছনে প্রচুর সময় আর রিসোর্স যাচ্ছে যারা লাভ দিচ্ছে খুবই কম। তখন তাদের পেছনে সময় কমিয়ে তখন সেই সময় আর সম্পদটা ব্যবহার করা যেতে পারে সেই 20% গ্রাহকের জন্য যারা আসলে 80% লাভটা এনে দিচ্ছে। তাদের দিকে বেশি মনোযোগ দেওয়া, তাদের সাথে সম্পর্ক আরও ভালো করা। ব্যক্তিগত জীবনেও তো এটা সত্যি। হয়তো আমরা এমন কিছু কাজ করি রোজ, বা এমন কিছু সম্পর্কে সময় দিই যা আসলে আমাদের তেমন কোনো আনন্দ বা শান্তি দেয় না। একদম। সেই জায়গাগুলো চিহ্নিত করে যে কাজগুলো বা যে সম্পর্কগুলো আমাদের সবচেয়ে বেশি আনন্দ বা মানসিক শান্তি দেয় সেগুলোতে বেশি সময় দেওয়া উচিত। এমনকি পড়াশোনার ক্ষেত্রেও দেখুন, ছাত্রছাত্রীরা কিভাবে ব্যবহার করতে পারে। পরীক্ষার আগে হয়তো পুরো সিলেবাস না ঘেটে তারা যদি বুঝতে পারে কোন 20% টপিক থেকে প্রায় 80% নম্বর আসার সম্ভাবনা, তাহলে সেগুলোতে বেশি জোর দিতে পারে। এটা স্মার্ট স্টাডি। তার মানে আমাদের একরকমের বলা যায় কার্যকারিতার প্রতি একটা টান বা অবসেশন তৈরি করতে হবে। সবসময় প্রশ্ন করতে হবে, এই কাজটা কি আসলেই দরকার? এটা কি সেরা উপায়? আরও সহজ কোনো পথ আছে কি? চমৎকার বলেছেন। কার্যকারিতার প্রতি একনিষ্ঠতা। যখন আমরা এইভাবে ভাবতে শুরু করি তখন আর স্রোতে গা ভাসিয়ে দিই না, তখন আমরা প্রতিটি পদক্ষেপ মেপে ফেলি। আর এই মানসিকতাটা যখন তৈরি হয় তখন আমরা এটাও বুঝতে শুরু করি যে কেন আমাদের অনেক প্রচলিত কৌশল, মানে এতদিন ধরে যা করে আসছি, সেগুলো অনেক সময় ব্যর্থ হয়। হ্যাঁ, এটা একটা খুব বড় প্রশ্ন। অনেকেই তো ভাবেন, আমি তো এত খাটছি, সব নিয়ম মেনে চলছি, সময় দিচ্ছি, তাও কেন হচ্ছে না? রিচার্ড কক কি এর কোনো কারণ দেখিয়েছেন? কখন বলছেন সমস্যাটা বেশিরভাগ সময় খাটুনিতে থাকে না, বুঝলেন? সমস্যাটা থাকে কৌশলে, স্ট্র্যাটেজিতে। আমরা প্রায় ওই পুরনো ধারণাটার ফাঁদে পা দিই, যত বেশি কাজ করব তত বেশি সাফল্য আসবে। বেশি কাজ ইকুয়াল টু বেশি সাফল্য, এটা তো খুবই কমন ধারণা। কিন্তু কখন বলছেন এটা সবসময় সত্যি নয়। ভাবুন তো, যদি আমাদের কাজের দিকটাই ভুল হয়, মানে আমরা যদি ভুল পাহাড়টায় চড়ার চেষ্টা করি, তাহলে যতই দ্রুত উঠি না কেন লাভ কি? চূড়া তো মিলবে না। তার মানে আমরা হয়তো সেই কম গুরুত্বপূর্ণ 80% কাজেই আমাদের সব শক্তি ঢেলে দিচ্ছি, আর আসল 20% কাজটা করাই হচ্ছে না। ঠিক তাই, এটাই হয়। ব্যবসায় যেমন ধরুন, সব পণ্য বা সব প্রজেক্টকে সমান গুরুত্ব দেওয়া, সব গ্রাহককে একইভাবে খুশি রাখার চেষ্টা করা। ব্যক্তিগত জীবনেও হয়তো আমরা এমন অনেক অভ্যাসের পেছনে সময় নষ্ট করি যা আমাদের লক্ষ্য পূরণে কোনো কাজেই আসছে না। একদম। কখন একটা দারুণ উদাহরণ দেন। অনেক কোম্পানি সমস্যায় পড়লে কি করে? তারা আরও লোক নিয়োগ করে, আরও বেশি মিটিং ডাকে, নিয়মকানুন আরও জটিল করে ফেলে। হ্যাঁ, এটা তো দেখা যায়। কিন্তু 80-20 নীতি অনুযায়ী তাদের আসলে কি করা উচিত ছিল? তাদের উচিত ছিল মূল সমস্যাটা খুঁজে বের করা, যা সম্ভবত ওই 20% কারণের মধ্যেই লুকিয়ে আছে, এবং শুধু সেটাতেই পুরো ফোকাস করা। বাকি 80% জটিলতা হয়তো দরকারই ছিল না। এখানেই তাহলে ওই কমই বেশি বা লেস ইজ মোর এই কথাটা আসছে, মানে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে শুধু আসল কাজগুলোতে মনোযোগ দেওয়া। ঠিক ধরেছেন। যখন আমরা সচেতনভাবে অপ্রয়োজনীয় 80% কাজ বা চিন্তা বাদ দিই, তখন আমাদের হাতে সময় বাঁচে, শক্তি বাঁচে, আর সেই সময় আর শক্তিটা আমরা লাগাতে পারি ওই গুরুত্বপূর্ণ 20% কাজে। ফলাফল হলো কম সময়ে কম পরিশ্রমে অনেক বেশি সাফল্য। তাই আমাদের সবারই উচিত নিজেদের বর্তমান কাজের পদ্ধতি বা জীবনের কৌশলগুলোকে একবার 80-20 নীতির আলোয় ফেলে দেখা, প্রশ্ন করা, আমি কি ভুল জায়গায় শক্তি নষ্ট করছি? এই যে অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়ার কথা বললেন, এটা আমাকে আরেকটা বিষয়ের কথা মনে করিয়ে দিচ্ছে, সরলতা বা সিম্পলিসিটি। আমরা তো প্রায়ই জীবনটাকে বড্ড বেশি জটিল করে ফেলি, তাই না? কক কি এ ব্যাপারে কিছু বলেছেন? হ্যাঁ, অবশ্যই বলেছেন। ককের মতে এই সরলতা বা সিম্পলিসিটি আসলে একটা প্রচণ্ড শক্তিশালী জিনিস। আমরা অনেক সময় ভাবি বড় কিছু করতে হলে, সফল হতে হলে সব কিছু খুব জটিল হতে হবে, অনেক নিয়ম কানুন, অনেক ধাপ।
হ্যাঁ, মনে হয় যেন জটিল হলেই সেটা বেশি ভালো বা গুরুত্বপূর্ণ। কিন্তু কক বলছেন ঠিক উল্টোটা সত্যি। বিশ্বের সবচেয়ে সফল উদ্যোগগুলো বা সবচেয়ে সফল মানুষগুলো তারা প্রায়শই খুব সরল নীতিতে চলেন। তারা বোঝেন যে আসল শক্তিটা জটিলতায় নেই, আছে সরলতায়। তারা অপ্রয়োজনীয় সবকিছু ছেটে ফেলে দেন। মানে তারা শুধু মূল জিনিসটার ওপর ফোকাস করেন। একদম। ৮০-২০ নীতিও তো সে কথাই বলছে, তাই না? অপ্রয়োজনীয় ৮০% বাদ দিয়ে জরুরি ২০%-এ ফোকাস করা, এটাই তো সরল করা। আচ্ছা, এই সরলতার সুবিধাটা কি? মানে কম জিনিসে মনোযোগ দিলে কি লাভ? অনেক লাভ। যখন আমরা কম জিনিসে মনোযোগ দিই তখন আমাদের মন অনেক বেশি ফোকাস থাকে, পরিষ্কার থাকে, সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়, কারণ অপশন কমে যায়। মনটা বিক্ষিপ্ত হয় না। ঠিক। জটিলতা করলে ভুলের সম্ভাবনাও কমে, আর সবচেয়ে বড় কথা, মানসিক চাপ কমে যায়, একটা শান্তি আসে। অ্যাপল কোম্পানির কথাই ধরুন না। অ্যাপল কিভাবে? স্টিভ জবস যখন কোম্পানিতে ফিরে এলেন ৯০-এর দশকে, তখন অ্যাপলের প্রচুর প্রোডাক্ট লাইন ছিল, অনেক রকম কম্পিউটার, প্রিন্টার, কত কি। জবস এসে প্রথমেই কি করলেন? তিনি বেশিরভাগ প্রোডাক্ট বাদ দিয়ে দিলেন, একেবারে ছেটে ফেলে দিলেন। বললেন, আমরা মাত্র কয়েকটা অসাধারণ প্রোডাক্ট বানাবো এবং সেগুলোতে আমাদের সবটুকু দেব। ও হ্যাঁ, তারপর তো ইতিহাস। হ্যাঁ, ফলাফল আমরা সবাই জানি। এটাই সরলতার শক্তি, অপ্রয়োজনীয় বাদ দিয়ে আসল জায়গায় ফোকাস করা। তাহলে এই সরলতা আনার উপায় কি? সেই একই প্রশ্ন করা নিজেকে, এই কাজটা বা এই জিনিসটা, এটা কি আসলে অপরিহার্য? এর প্রভাব কতটা? হ্যাঁ, আর যদি মনে হয় অপরিহার্য নয় বা এর প্রভাব খুব কম, তাহলে সেটা বাদ দেওয়ার সাহস রাখা, এটা খুব জরুরি। আমরা অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস আঁকড়ে ধরে থাকি। রোজকার কাজের তালিকা বা রুটিনগুলোকেও কি এভাবে দেখা উচিত? অবশ্যই। প্রতিদিন একবার ভাবা, আজকের এই কাজগুলোর মধ্যে কোনগুলো বাদ দিলেও আমার মূল লক্ষ্যে কোনো প্রভাব পড়বে না, কোন কাজগুলো আমার সেই ৮০% ফলাফল এনে দিচ্ছে। এই সরলীকরণের মানসিকতা, এটা ব্যবসার ক্ষেত্রে তো বিপ্লব এনে দিতে পারে। ঠিক, ব্যবসার ক্ষেত্রে এই ৮০-২০ নীতি আর সরলতার প্রয়োগটা ঠিক কিভাবে হতে পারে সেটা নিয়ে একটু বিস্তারিত বললে ভালো হয়। ওই যে বলছিলেন, কেন কিছু কোম্পানি অন্যদের চেয়ে অনেক দ্রুত এগিয়ে যায়, এর পেছনে কি এই নীতি কাজ করে? আমার তো মনে হয় প্রায় নিশ্চিতভাবেই করে। তারা সেটা জেনে শুনে করুক বা না জেনেই করুক। আগেই যেমন বলছিলাম, ব্যবসার জগতে এই প্যাটার্নগুলো খুব কমন। ৮০% লাভ আসে ২০% গ্রাহক থেকে, ৮০% বিক্রি হয় ২০% পণ্য থেকে, ৮০% বৃদ্ধি আসে ২০% কৌশল থেকে। সফল কোম্পানিগুলো কোনো না কোনোভাবে এই প্যাটার্নগুলো ধরতে পারে। তারা বুঝতে পারে তাদের ব্যবসার আসল চালিকা শক্তি কোনটা। কিন্তু সমস্যা হলো, অনেক ব্যবসায়ী তো এটা পারে না। তারা হয়তো ভাবে সব গ্রাহককেই ধরে রাখতে হবে, সব পণ্যই বাজারে রাখতে হবে, ফলে তাদের সম্পদ, সময়, মনোযোগ সব ছড়িয়ে ছিটিয়ে যায়, তাই না? একদম, এটাই হয়। তারা ওই কম গুরুত্বপূর্ণ ৮০%-এর পেছনে ছুটতে গিয়ে আসল সুযোগগুলো, মানে ওই গুরুত্বপূর্ণ ২০%-কে অবহেলা করে ফেলে। কক্সার বইতে বেশ কিছু উদাহরণ দিয়েছেন। যেমন কিছু কোম্পানি তাদের ডেটা অ্যানালিসিস করে বের করেছে যে তাদের সবচেয়ে লাভজনক ২০% গ্রাহক কারা। তারপর তারা কি করেছে? তারা ওই গ্রাহকদের জন্য বিশেষ পরিষেবা চালু করেছে, তাদের সাথে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করেছে। আর বাকি ৮০% গ্রাহক? তাদের পেছনে সম্পদ ব্যয় করা কমিয়েছে, হয়তো তাদের জন্য স্ট্যান্ডার্ড সার্ভিস রেখেছে, কিন্তু অতিরিক্ত মনোযোগ বা কাস্টমাইজেশন কমিয়েছে। ফলাফল কি হয়েছে? একদিকে লাভ বেড়েছে, কারণ তারা সবচেয়ে লাভজনক গ্রাহকদের ধরে রেখেছে, অন্যদিকে গ্রাহক সন্তুষ্টিও বেড়েছে, অন্তত ওই গুরুত্বপূর্ণ ২০% গ্রাহকদের। বাহ, এটা তো বেশ কার্যকর কৌশল মনে হচ্ছে। আচ্ছা, এই যে ভাইটাল ফিউ বা অত্যাবশ্যকীয় কয়েকটি জিনিস, ব্যবসার ক্ষেত্রে এগুলো আর কি কি হতে পারে? শুধু গ্রাহক বা পণ্য ছাড়া? না, এটা আরও অনেক বিস্তৃত হতে পারে। একটু ভাবলেই দেখবেন। যেমন ধরুন, হয়তো দেখা গেল কোম্পানির ৮০% কাজ আসলে সম্পূর্ণ করছে মাত্র ২০% কর্মী। মানে কিছু কর্মী অন্যদের চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভ। এটাও তো হয়। অথবা ৮০% গ্রাহক অভিযোগ আসছে হয়তো মাত্র ২০% সমস্যা বা কারণ থেকে। যদি ওই মূল কারণগুলো সমাধান করা যায়, তাহলে বেশিরভাগ অভিযোগই বন্ধ হয়ে যাবে। এটাও দারুণ পয়েন্ট। আবার ধরুন ৮০% নতুন উদ্ভাবন বা ভালো আইডিয়া আসছে হয়তো কোম্পানির মাত্র ২০% টিম মেম্বার বা কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে। অথবা ৮০% প্রোডাকশন দেরি হচ্ছে হয়তো গুটি কয়েক ২০% কারণের জন্য। ঠিক তাই। সুতরাং
একজন ব্যবসায়ী বা ম্যানেজার যদি তার কোম্পানির এই মূল 20% ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারেন, সেটা গ্রাহক হতে পারে, পণ্য হতে পারে, কর্মী হতে পারে, কোনো প্রক্রিয়া বা সমস্যা হতে পারে, তাহলে তিনি যদি সেই ক্ষেত্রগুলোতে তার মূল মনোযোগ, সময় এবং সম্পদ বিনিয়োগ করেন, তাহলে অনেক কম পরিশ্রমে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব। এটাই তাহলে স্মার্ট বিজনেস স্ট্র্যাটেজি। অবশ্যই অপ্রয়োজনীয় জটিলতা কমানো, ফোকাস বাড়ানো, সম্পদের সঠিক ব্যবহার করা। এতে কিন্তু শুধু লাভ বাড়ে না, কর্মীদের মোটিভেশন বাড়ে, কাজের পরিবেশ ভালো হয়, কারণ সবাই তখন বুঝতে পারে কোনটা আসল কাজ, কোনটা কোম্পানির জন্য সবচেয়ে জরুরি। এই ধারণাটা তো শুধু ব্যবসার লাভ বা কাজের পরিধি বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের ব্যক্তিগত জীবনে মানে আয় এবং আনন্দ, এই দুটো ক্ষেত্রেও তো এটা প্রয়োগ করা যেতে পারে। আমরা অনেকেই তো ভাবি যত বেশি ঘন্টা কাজ করব তত বেশি আয় হবে, আর তাহলেই বুঝি তত বেশি সুখী হব। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? রিচার্ড কোখের মতে এবং 80-20 নীতি অনুযায়ী একেবারে না। তিনি এই প্রচলিত ধারণাটাকে খুব জোরালোভাবে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলছেন, কম কিন্তু সঠিক কাজ করে, মানে সেই হাই ইম্প্যাক্ট কাজগুলো করে বেশি আয় করা সম্ভব এবং একই সাথে জীবনটাকে ভরপুর উপভোগ করাও সম্ভব। সফল মানুষরা কি তাহলে এভাবেই চলেন? তারা কি সময়ের বিনিময়ে টাকা রোজগারের ফাঁদে পা দেন না? ঠিক তাই। ওয়ারেন বাফেটের কথাই ধরুন না, তিনি কি সারাদিন ভরে শেয়ার কেনাবেচা করেন না। না, তা তো করেন না। তিনি হয়তো হাতে গোনা কয়েকটি কোম্পানির ওপর গভীর গবেষণা করেন, দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করেন, মানে তিনি তার সময় এবং শক্তি সেই 20% কাজেই লাগান যা তাকে 80% রিটার্ন দেয়। তিনি প্রতিটি ছোটখাটো কাজে নিজেকে জড়ান না। তারা তাহলে ওই উচ্চ প্রভাবশালী কাজগুলোতে মনোযোগ দেন। হ্যাঁ, আর বাকি কাজগুলো সেগুলো হয় তারা অন্যদের দিয়ে করান, মানে ডেলিগেট করেন, অথবা এমন সিস্টেম তৈরি করেন যাতে সেগুলো প্রায় স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। বোঝা গেল। আর জীবনের আনন্দের ব্যাপারটা? অনেকেই তো আছেন যারা প্রচুর আয় করেন কিন্তু কাজের চাপে বা অন্য কোনো কারণে জীবনটাকে ঠিক উপভোগ করতে পারেন না। এখানেই 80-20 নীতিটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। একটু ঠান্ডা মাথায় ভাবলে হয়তো দেখা যাবে আমাদের জীবনের বেশিরভাগ মানসিক চাপ বা অশান্তি, ধরা যাক 80%, সেটা আসে খুব অল্প কিছু নির্দিষ্ট কারণ বা পরিস্থিতি থেকে, হয়তো মাত্র 20% কারণ থেকেই। এটা হতে পারে। চেষ্টা করি বা প্রয়োজনে এড়িয়ে যাই, তাহলে কিন্তু জীবনটা অনেক সহজ হয়ে যায়, অপ্রয়োজনীয় টেনশন কমে যায়। তাহলে উপায়টা কি? কম কাজ করে বেশি আয় আর বেশি আনন্দ, এটা বাস্তবে কিভাবে সম্ভব? কি করতে হবে? প্রথম ধাপ এবং সবচেয়ে কঠিন ধাপ, হয়তো নির্মমভাবে অপ্রয়োজনীয় কাজ বা চিন্তা বাদ দেওয়া। যে কাজগুলো আমাদের লক্ষ্যে তেমন কোনো অবদান রাখে না বা আমাদের আনন্দ দেয় না, সেগুলো বাদ দেওয়ার সাহস করা। দ্বিতীয়ত, সেই কাজগুলো চিহ্নিত করা এবং সেগুলোতে মনোযোগ কেন্দ্রীভূত করা যেগুলো আমাদের সবচেয়ে বেশি রিটার্ন দেয়। সেটা আর্থিক রিটার্ন হতে পারে বা মানসিক শান্তির রিটার্নও হতে পারে। আর তৃতীয়ত, আয়ের উৎসকে অপটিমাইজ করা। শুধু একটা চাকরির মাইনের উপর নির্ভর না করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বা স্মার্ট বিনিয়োগের মাধ্যমে, মানে আয়ের একাধিক উৎস তৈরি করার চেষ্টা করা, যেমনটা বেশিরভাগ ধনী ব্যক্তিরা করে থাকেন। আচ্ছা, আর ব্যক্তিগত জীবনে আনন্দের জন্য? ব্যক্তিগত জীবনেও একই নীতি। সেই 20% সম্পর্ক বা সেই 20% অভ্যাসের উপর জোর দেওয়া, যেগুলো আমাদের জীবনে 80% আনন্দ বা শান্তি নিয়ে আসে। যেমন হয়তো পরিবারের সাথে গুণগত সময় কাটানো, কোনো পছন্দের শখ পূরণ করা, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া, এইগুলো। আর অবশ্যই সেই সম্পর্ক বা অভ্যাসগুলো থেকে সচেতনভাবে দূরে থাকা যা আমাদের পিছিয়ে দেয় বা কষ্ট দেয়। এর জন্য তো নিজেকে খুব ভালোভাবে জানা দরকার, তাই না? নিজের সময় কোথায় যাচ্ছে, কিসে শক্তি ব্যয় হচ্ছে, এগুলোর একটা সৎ হিসেব রাখা খুব জরুরি মনে হচ্ছে। একদম। আত্মবিশ্লেষণ বা সেলফ রিফ্লেকশন এখানে চাবিকাঠি। নিজের কাজের তালিকা, নিজের সম্পর্কগুলো, নিজের অভ্যাসগুলো সবকিছুকে একবার 80-20 লেন্স দিয়ে দেখা। কোথায় অপচয় হচ্ছে, কোথায় মনোযোগ বাড়ালে লাভ হবে। যখন আমরা সচেতনভাবে এই পরিবর্তনগুলো আনতে শুরু করি, তখন শুধু আমাদের আয় বাড়ে না বা কাজ কমে না, জীবনের গুণগত মানটাই বেড়ে যায়। চাপ কমে, আনন্দ বাড়ে, কারণ তখন আমরা শুধু ব্যস্ত থাকি না, আমরা ফলপ্রসূ থাকি। এই ফলপ্রসূতা আর আনন্দ, এটা কি শেষ পর্যন্ত সুখের দিকেই নিয়ে যায়? আমাদের আজকের আলোচনার শেষ বিষয় তো এটাই ছিল, সুখের অভ্যাস।
আমরা প্রায় ভাবে অনেক টাকা হলে বা খুব বড় সাফল্য পেলেই বুঝি সুখী হওয়া যাবে। কক কি এ ব্যাপারে একমত? না, কক ঠিক তা বলছেন না। তিনি বলছেন সুখ আসলে বাইরের কোনো অর্জন বা বস্তুর উপর ততটা নির্ভর করে না। এটা মূলত আমাদের ভেতরের ব্যাপার, একটা মানসিক অবস্থা, একটা অভ্যাসের মতো। মানে যাদের অনেক টাকা বা সাফল্য আছে তারাও যে সবসময় সুখী তা নয়? একেবারেই নয়। আমরা তো আকছারি দেখি। আসল সুখ নির্ভর করে আমাদের মানসিকতার ওপর এবং আমরা কোন জিনিসগুলোতে মনোযোগ দিচ্ছি সেটার ওপর। তার মানে এখানেও 80-20 নীতিটা আসছে। যদি আমরা সেই 20% চিন্তা, কাজ বা সম্পর্কের উপর ফোকাস করি যা আমাদের 80% সুখ এনে দেয়, তাহলেই আমরা সুখী হতে পারি। হ্যাঁ, বিষয়টা অনেকটা সেরকমই। সুখকে ভাগ্যের হাতে বা পরিস্থিতির হাতে ছেড়ে না দিয়ে এটাকে একটা সচেতন অভ্যাসে পরিণত করা। কক কি কোনো নির্দিষ্ট সুখের ফর্মুলা দিয়েছেন? না, ঠিক ফর্মুলা দেননি, কারণ সুখটা খুব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তিনি জোর দিয়েছেন সেই সব কাজে সময় দেওয়ার উপর যা আমাদের ভেতর থেকে ভালো লাগা দেয়, যা আমাদের এনার্জি দেয়, যা আমাদের ভালোবাসার মানুষদের কাছাকাছি রাখে। আর অপ্রয়োজনীয় চাহিদা, অন্যের দেখাদেখি করা, এই জিনিসগুলো থেকে মনোযোগ সরিয়ে আনলেই সুখের পথটা অনেক সহজ হয়ে যায়। তাহলে দিনের শেষে পুরো আলোচনাটার মূল নির্যাসটা কি দাঁড়াচ্ছে? এটা কি আসলে একটা পছন্দের ব্যাপার? আমরা কি ওই কম গুরুত্বপূর্ণ 80% পেছনে ছুটব, নাকি বুদ্ধিমত্তার সাথে সেই শক্তিশালী 20%কে বেছে নেব যা আমাদের জীবনকে সত্যিই বদলে দিতে পারে? ঠিক তাই, আপনি খুব সুন্দরভাবে বললেন। 80-20 প্রিন্সিপাল কোনো ম্যাজিক বা জাদু নয়। এটা একটা অত্যন্ত শক্তিশালী, বাস্তবসম্মত একটা কৌশল, একটা টুল, যা আমাদের শেখায় কিভাবে কম দিয়ে বেশি পাওয়া যায়। মূল কথাটা হলো শুধু কঠোর পরিশ্রম নয়, বরং কৌশলগত পরিশ্রম। ওয়ার্ক স্মার্ট, নট জাস্ট হার্ড। নিজের জীবনের সেই গুরুত্বপূর্ণ 20%কে খুঁজে বের করা এবং সেটার উপর বলতে পারেন বাজি ধরা, বিশ্বাস রাখা। সত্যি দারুণ একটা আলোচনা হলো আজ। মনে হচ্ছে যেন অনেক কিছু নতুন করে ভাবার অবকাশ তৈরি হলো। নিজের কাজ, নিজের জীবন সবকিছুকেই একবারই 80-20 লেন্স দিয়ে দেখার ইচ্ছে করছে। সেটাই আসল উদ্দেশ্য। আর আমাদের শ্রোতাদের জন্য আজকের ভাবনাটা আমরা এখানেই ছেড়ে যেতে পারি। হ্যাঁ, অবশ্যই। আপনার জীবনের যে কোনো একটা দিক হতে পারে, সেটা আপনার কাজ, আপনার সম্পর্ক, আপনার স্বাস্থ্য বা অন্য যে কোনো কিছু। একটা দিক বেছে নিন। এবার শুধু ভাবুন, যদি কাল সকাল থেকেই আপনি সেখানকার অপ্রয়োজনীয় 80% কাজ বা চিন্তা বা উদ্বেগ বাদ দিয়ে শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রভাবশালী 20%-এর ওপর আপনার সমস্ত মনোযোগ দেন, তাহলে ঠিক কি অভাবনীয় পরিবর্তন আসতে পারে। এমন কোনো পরিবর্তন কি আসতে পারে যা আপনি আগে হয়তো কল্পনাও করেননি? একবার ভেবে দেখুন তো।